আপনাদের দলের পক্ষ থেকেও বিভিন্ন জন তো বিভিন্ন জায়গায় প্রার্থিতা মানে নির্বাচন করছে, প্রার্থী হয়েছেন। তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে আপনাদের দলটাই গঠিত হয়েছে মোটামুটি বেশিরভাগই সরাসরি ছাত্র থেকে এসে। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আপনারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। এরপরে আমি যদি কয়েকটি উদাহরণ দিই, তার মধ্যে একটি হলো যে সার্জিস আলম, যার মোট সম্পদের পরিমাণ এখন 33,73,000, তার আয় আছে বছরে 9 লক্ষ টাকা। ধরে নিলাম আক্তার হোসেন একই অবস্থা। আবার সাথে যদি নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন, তার 32 লক্ষ টাকা আছে, তার বছরে আয় 16 লক্ষ টাকা। এটা কিভাবে? আমরা কি আগের মতোই হচ্ছে না সব কিছু? স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ধন্যবাদ বিভু ভাই আপনাকে এবং আমার সহ আলোচক সাদত হোসেন বিপ্লব ভাইকে। দেখেন, আমরা যারা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাজনীতি করি, আমরা শুরু থেকে বলেছি যে আমাদের মাসেল পাওয়ার নাই, মানি পাওয়ার নাই, যার কারণে আমরা অনেক জায়গায় আর্থিক সংকটের কারণেই কিন্তু আমরা সারা দেশে ইচ্ছা থাকা সত্ত্বেও 300 আসনে প্রার্থী দিতে পারিনি। অনেক জায়গায় মানে প্রার্থী দিতে পারি না বলতে আমি সেটা বোঝাচ্ছি যে বিএনপি এবং জামাতের যে পরিমাণ মানি এস্টাবলিশমেন্ট আছে তাদের সাথে না, আমি আমার প্রশ্নটা কোন জায়গায় নেই। একজন শিক্ষার্থী সরাসরি শিক্ষার্থী থেকে আন্দোলন করবার পরে রাজনৈতিক দল করলো, সেই ব্যক্তির যদি কাছে এখন 33 লক্ষ টাকা থাকে, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পাশ করবার সাথে সাথে পকেটে 33 লক্ষ টাকা থাকা কিংবা তার বছরে 9 লক্ষ টাকা আয় হওয়াটা অযৌক্তিক না? আমি সে জায়গায় আসছিলাম। প্লিজ দেখেন, জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব নেওয়ার পরে হচ্ছে নাহিদ ইসলাম বলেন, সার্জিস আলম বলেন, হাসনাত বলেন বা আমাদের দলের অধিকাংশ নেতাকে বলেন, তারা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে কনসালটেন্সি করে। তাদের তো একটা বৈধ পেশা দরকার, বৈধ আয়ের দরকার। আমাদের শুভাকাঙ্ক্ষী সুধীরা দলে ফান্ড করে, আমাদেরকে যারা পছন্দ করে তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের অধিকাংশ নেতাই, আমি জার্নালিস্ট বলতেছি, পরামর্শক হিসাবে কাজ করে। এবং নাহিদ ইসলামও তার হলফনামায় দেখিয়েছেন তিনিও পরামর্শক হিসাবে কিছু টাকা আয় করেছেন। সার্জিস বা হাসনাত যারা আছেন সবাই কিছু না কিছুর সাথে জড়িত। এখন পরামর্শক হিসাবে যদি আমি আয় করি বৈধভাবে, সম্পদ যদি বাড়ে, আমি তো এটাকে আনলফুল দেখি না। যদি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, দুদক, আদালত বা কোর্ট কাছারি সব জায়গায় সুযোগ আছে, যদি তারা অবৈধ আয় করে সরকার সেটা ব্যবস্থা নিতে পারে। আমি মনে করি তাদের যে আয় তারা প্রকাশ করেছে সেটা সরকার লফুলি সরকারের কাছে। ঘুষের উৎপত্তি কিন্তু আমরা এখন যে কথাগুলো বলছি, আমরা কিন্তু আইনগত দিক থেকে তারা ঠিক আছেন বলেই তো প্রার্থীতা এখন পর্যন্ত বাতিল হয় নাই। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে নৈতিকতা এবং আইন দুইটার মধ্যে একটা বড় ধরনের পার্থক্য আছে। আমার প্রশ্নটা হলো যেটা আপনি বুঝতে পারতেছেন, যে ঘুষকে কিন্তু একটা পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের মানুষ এখন জায়েজ করে নিয়েছে মনে করে, নৈতিকতার জায়গা থেকে যদি বলি, তো সেটা ঠিক না। অনেক প্রকার ঘুষ এখন উপরে ওখানে পরিণত হয়ে গেছে না? আপনি কি মনে করেন যে আপনাদের দলের প্রধান, যিনি কিছুদিন আগে উপদেষ্টা ছিলেন, এখন একটা দলের প্রধান হিসেবে কাজ করছেন, যাকে অনেক এরকম অভিযোগ এসছে যে আপনারা সরকারের খুব কাছের একটা দল, আপনাদের কি কোনো একটা প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে সেখান থেকে আমরা যখন কতখানি আমরা দেখেন, শুধু যে আমরাই মানে কোনো প্রতিষ্ঠানের পরামর্শক হচ্ছি ব্যাপারটা এরকম না। পরামর্শক বাংলাদেশে বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের পরামর্শক হওয়ার একটা চল রয়েছে। সেটার মধ্যে আমরাও তো একটা বৈধ পেশা হিসেবে আমাদের পরামর্শক মানে হওয়া লাগবে, বা আমি তো বৈধ কোনো জীবিকা নির্বাহ আমার রাজনৈতিক প্রভাব আছে, সরকারের মধ্যে যোগাযোগ আছে, আমি আপনাকে কাজ পাইয়ে দেব না, এরকম আমরা এরকম যদি এ ধরনের কেউ তো অভিযোগ করে নাই, না করলে আপনি তো এটা অনুমানের উপরে বলতে পারেন না। বরং আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে দিতে পারেন। আমরা তো আমাদের হলফনামা, আমাদের সকল প্রার্থী তার হলফনামায় সবকিছু স্পষ্ট করেছে, সে কোথার থেকে পরামর্শক হিসেবে টাকা আয় করেছে সেটা পর্যন্ত একদম স্পষ্ট করেছে জাতির সামনে। নাহিদ ইসলাম তো পদ ছাড়ার পরে কয় টাকা তার অ্যাকাউন্টে আছে সেটা পর্যন্ত জানিয়ে দিয়েছে। সার্জিস আলম, হাসনাত প্রত্যেকে প্রকাশ্যে বলেছে তারা কোন জায়গা থেকে এই টাকাটা আয় করেছে। আমি মনে করি তাদের এই সততা জনগণ খুব ভালোভাবে নিয়েছে। তারা চাইলে
মানে অসৎ হতে পারতেন, কিন্তু না, তারা জনগণের কাছে তাদের এই আয়টা স্পষ্ট করেছেন।